আমি আল সাব্বির, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি হচ্ছে সিকিউরিটি আসা বুয়েট সিকিউরিটি 23 আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে কোশ্চেনগুলো সলভ করব। এখান থেকে প্রথম পত্র থেকে তোমার 11টা কোশ্চেন এসেছিল, আর দ্বিতীয় পত্র থেকে এসেছিল 14টা প্রশ্ন। ঠিক আছে, 14টা প্রশ্ন এসেছিল। তো এখানে দেখো প্রথম ম্যাটটা কি বলছে। পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র 0.4 মিটার এবং 0.6 মিটার ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে। গোলক দুটির বিভব 5 ভোল্ট ও 10 ভোল্টে উন্নীত করে পরস্পর হাতে 1 মিটার দূরত্বে স্থাপন করে। গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্যের মান শূন্য হবে। ঠিক আছে, কোথায় প্রাবল্যের মান শূন্য হবে এটা বলছে আমাদের। তো এখন দেখো কি হবে এটা। তো আমরা ধরলাম এটা হচ্ছে আমার গোলক এ, এটা হচ্ছে গোলক বি। ঠিক আছে, এটা গোলক এ আর এটা হচ্ছে গোলক বি। তো এইগুলোকে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে 0.4 মিটার, আর এইগুলোকে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে ধরলাম 0.6 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখন 5 ভোল্ট ও 10 ভোল্ট, তো তোমরা জানো ভি এ কত হবে। ভি এ হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ এ বাই আর। ঠিক আছে, আর এই। তো এখান থেকে তোমরা সব ভ্যালু জানো। ভি এ জানো, ভি এ হচ্ছে তোমার 5 ভোল্ট। ঠিক আছে, এটা ধরলাম আমরা, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট। তো 5 ভোল্ট 10 ভোল্ট এগুলো কি? এগুলো হচ্ছে পৃষ্ঠের বিভব। ঠিক আছে, পৃষ্ঠের বিভব। তো এখান থেকে তোমরা কিউ এ ক্যালকুলেট করতে পারবা, কারণ প্রতিটা জানো। ভি এ জানো, এটার ভ্যালু জানো 9 × 10⁹, আর এটা হচ্ছে আর এ কত, আর এ হচ্ছে তোমার 0.4 মিটার। তো এখান থেকে কিউ এ যদি তোমরা ক্যালকুলেট করো, কিউ এ পাবা 6.67 ইন্টু 10⁻10 কুলম পাবা। ঠিক আছে, এটা পাবা। তারপর এখান থেকে যদি তোমরা ভিবিতে এই একই জিনিস অ্যাপ্লাই করো, ভিবি ইজ ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউবি বাই আরবি। ঠিক আছে, এখান থেকে তুমি কিউবি ক্যালকুলেট করবা। কিউবি কত পাবা? কিউবি পাবা তোমরা এখানে, আচ্ছা সরি, এটা হচ্ছে কিউ এ। কিউ এ পাওয়া হচ্ছে 2.22 ইন্টু 10⁻10 কুলম পাবা, আর কিউপি পাবা 6.67 ইন্টু 10⁻10 কুলম পাবা, এত কুলম পাবা। এরপর কি কাজ আছে দেখো, কোথায় প্রাবল্য শূন্য হবে। দুটি গোলক চার্জিত করে, গোলক দুইটি পরস্পর হাতে 1 মিটার দূরত্বে। তো এখন অনেকের কনফিউশন যে পরস্পর হাতে 1 মিটার দূরত্বে আসলে বলতে কি বোঝায়। আসলে এটা বোঝায় কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে তোমার 1 মিটার। ঠিক আছে, কিছু বলা না থাকলে কেন্দ্র থেকে কেন্দ্র, যদি আমাদের পৃষ্ঠ বলা থাকতো তাহলে আমরা ব্যাসার্ধ দুইটা যোগ করতাম, কারণ আমাদের নর্মালি দূরত্বটা কেন্দ্র থেকে কেন্দ্র নেওয়া লাগে। এই দূরত্বটা হচ্ছে আমার 1 মিটার। এখন ভাই আমি একটা জিনিস ধরলাম যে এই এ গোলক থেকে তোমার এখানে এক্স মিটার দূরত্বে কি আছে, প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এখানে তোমার প্রাবল্য কি হবে। প্রাবল্য মানে এখানে আমি একটা +1 কুলম চার্জ লাগবে, অর্থাৎ ইএ ইজ ইকুয়াল ইবি কোন পয়েন্টে, এই যে এখানে এই পয়েন্টে আমরা ধরলাম সি। ঠিক আছে, অ্যাট সি, এটা আমাদের অ্যাজিউমশন। তো ইএ হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান, আচ্ছা কিউ এ বাই, এখানে যে ডিস্টেন্সটা আমরা ধরছি এক্স স্কোয়ার, এখানে ইবি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যদি এটা অন্য মাধ্যমে হয় তো কে এপসাইলন নট হবে, ইন্টু কিউবি বাই বাকি যে ডিস্টেন্সটুকু আছে, অর্থাৎ 1 - x হোল স্কয়ার। দেখো এই ডিস্টেন্সটা, তো এই ডিস্টেন্সটা আমার হচ্ছে 1 - x, তো 1 - x হোল স্কয়ার। তো এখান থেকে দেখো এটা ক্যান্সেল, তো এখানে কিউ এ বাই কিউবি রেশিওটা, তো এখানে আমাদের এরকম আসতেছে 1 - x বাই এক্স এর উপর হোল স্কয়ার, 1 - x বাই এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল আসতেছে কিউবি বাই কিউ এ। তো ভাইয়া এখান থেকে 1 - x বাই এক্স হোল স্কয়ার কিউ এ বাই কিউবি, আচ্ছা কিউবি বাই কিউএ দেখো কত আসে। কিউবি বাই কিউএ এটা আর এটা ডিভাইড করলে 10⁻10 তো ক্যান্সেল, তাহলে এখানে তোমার থাকতেছে 6.67 বাই 2.22। আর এটা যদি আমরা জাস্ট এটা নির্ণয় করতে যাই তাহলে এটা রুট করে দেবো, তাই না, এটা হচ্ছে রুট। তো এখান থেকে যদি আমরা এক্স ক্যালকুলেট করি একটা ভ্যালু পাবা 0.37 মিটার। ঠিক আছে, এটা
তো দেখো এটা হচ্ছে 0.37, এই যে এটা। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করবা। এরপর পরবর্তী ম্যাথটা দেখো কি বলছে। 60 ওহম রোধের একটা বৈদ্যুতিক চুল্লি 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত আছে। কত সময় পরে এরা 1.2 কেজি পানির উষ্ণতা 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাবে। ধরে নাও সমস্ত শক্তি পানি শক্তিতে উত্তপ্ত করছে, অর্থাৎ এখানে কোনো শক্তির লস হয় নাই, এনার্জি লস এখানে নাই। তো এখানে যদি আমরা সিস্টেমটা যদি একটু চিন্তা করি, এখানে ধরো প্লাস মাইনাস আমার এখানে যে সোর্সটা আছে 220 ভোল্ট, 220 ভোল্টের সাথে আমি এখানে এভাবে হিটারগুলো কিভাবে কাজ করে, এখানে হচ্ছে তোমার এই একটা ধরো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 60 ওহমের রেজিস্ট্যান্স আছে। তো এখানে দেখো যখন আমি এখানে কারেন্ট সাপ্লাই দিচ্ছি, তো এখানে তোমার হিট প্রডিউস হবে। তো এই হিটটার কারণে এখানে একটা কেটলি আছে, কথার কথা এখানে একটা কেটলি আছে, ঠিক আছে। ধরো এই আমার কেটলি, এটা এই কেটলিটাতে পানি আছে, এই যে এটা হিট প্রডিউস হবে, তাই না? এখানে তোমার হিট প্রডিউস হবে। এখানে তোমার এই কেটলিতে পানি আছে, সে পানি তোমার ভর দেওয়া আছে 1.2 কেজি। এখানে তোমার পানি আছে, সেটা হচ্ছে 1.2 কেজি পানি আছে, ঠিক আছে। তো এই পানির তাপমাত্রা শুরুতে ছিল 22 ডিগ্রি সেন্টিগ্রেড শুরুতে। দেন এখানে যে এই যে রোদের মাধ্যমে যে হিট প্রডিউস আছে, তো এই হিটের মাধ্যমে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রাটা বেড়ে তোমার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তখনও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি আছে, ঠিক আছে, এখানে বাষ্পে রূপান্তরিত হয় নাই। এটা আর কি ম্যাথের ভাষা অনুযায়ী এটাই। তো এখানে বলছে কি বলছে বলো তো, সরবরাহ লাইনে যুক্ত আছে কত সময়, ঠিক আছে, টাইম জানতে চাইছে। তো এটা হচ্ছে এই টাইমটা আমাদের কত। তো এখন দেখো তো এই রোদটার মাধ্যমে যে এনার্জিটা আসতেছে, সেই এনার্জি দ্বারাই কিন্তু তোমার পানির তাপমাত্রাটা বাড়তেছে। তাহলে আমরা কি বলবো, রোদের মাধ্যমে সরবরাহকৃত এনার্জি ভি স্কয়ার বাই আর ইন্টু টি, তাই না? ভি স্কয়ার বাই আর ইন্টু টি ইকুয়াল, এখানে কি বলতো, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। অর্থাৎ এটা হচ্ছে রোদের মাধ্যমে, এটা কিভাবে আসলো সেটা হচ্ছে দেখো পি ইজ ইকাল ডাব্লিউ বাই টি। তাহলে এখান থেকে তোমরা ডাব্লিউ ইজ ইকাল পি টু ক্যালকুলেট করতে পারতেছো। আর পি হচ্ছে কি, তোমরা জানো পি হচ্ছে ভি স্কয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে এটা। তো আর এখানে রোদের মাধ্যমে যে এনার্জিটা তোমার এখানে দেওয়া হচ্ছে, সেই এনার্জির মাধ্যমে কিন্তু পানির তাপমাত্রাটা উঠতেছে। তো এখান থেকে কি আমরা ক্যালকুলেট করবো, টি ইজ ইকাল হচ্ছে এম এস ডেল থিটা বাই ভি স্কয়ার বাই আর। তো এখানে প্রতিটা ভ্যালু জানো, দেখো এম হচ্ছে তোমার পানি আছে 1.2 কেজি, এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, এখানে দেওয়া আছে 1 ক্যালোরি। দেখো এটা দেখে অনেকে চমকে যেতে পারে, সেটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তো এটা আমাদের যদি জুল পার কেজিতে নিতে চাই, জুল পার কেজিতে, তাহলে দেখো 1 ক্যালোরি হচ্ছে তোমার 4.2 জুল, তাহলে আমরা 4.2 জুল লিখলাম। আর এখানে হচ্ছে 1 গ্রাম, সেটা হচ্ছে 10⁻³ কেজি, এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড থাকলো। তো এটা যখন এটা উঠবে তখন হচ্ছে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে আলটিমেটলি। তো এটা আমরা এখানে লিখতে পারি, এস হচ্ছে আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 4200 ইউনিট আমরা লিখতেছি না। আর ডেলটি হচ্ছে তোমার 100-22 ডিগ্রি, ঠিক আছে, এম এস ডেলটি বাই ভি কত দেখো তো 220 স্কয়ার, আর কত দেওয়া আছে 60 ওহম। তো এখান থেকে যদি তোমরা ক্যালকুলেট করো, তাহলে তোমার কত আসবে, টি হচ্ছে 8.12 মিনিট আসবে। এখান থেকে তোমরা এই 0.12কে 60 দ্বারা গুণ করে সেকেন্ডে যেতে পারবা। তো দেখো এখানে কিন্তু এই যে 8 মিনিট সামথিং সেকেন্ড আছে, তো এটাই আর কি, ঠিক আছে। এখানে এই যে এম দ্বারা মিনিট বোঝাচ্ছে, সম্ভবত এখানে হচ্ছে মিনিট হবে, ঠিক আছে, এইভাবে। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। দেখো কি বলছে, পারমাণবিক দুর্ঘটনার ফলে কোনো একটা কক্ষে 20 ডে অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেল তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি। তো দেখো এখানে হচ্ছে 70 গুণ বেশি, কথাটা নর্মালি আগে যা ছিল তার সাথে 70 গুণ হচ্ছে, 70 গুণ বেশি বলতে নর্মালি হচ্ছে আগে যা ছিল তার থেকে 70 গুণ বেশি, অর্থাৎ আগে যদি 1 থাকে পরবর্তীতে 71, ঠিক আছে, এরকম। কিন্তু এই ম্যাথটা হচ্ছে এইভাবে করলে কিন্তু হয় না, ঠিক আছে। বেশি বলতে এই কথাটা আমরা নিগলেক্ট করছি এই ম্যাথে, কারণ এখানে তোমার এইভাবে করলে অপশনটা মিলে না। তো
হচ্ছে আমরা 70 গুণ ধরে মানে শুরুতে 70 গুণ বেশি ছিল বলতে 70 গুণ ছিল, এটা ধরেই আমরা ম্যাথটা করব। তো এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে পারমাণবিক দুর্ঘটনার ফলে কোনো কক্ষে 20 ডে অর্ধায়ু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টি হাফের ভ্যালু দেওয়া। টি হাফ হচ্ছে তোমার 20 ডে কি পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো, পরীক্ষা করে দেখা গেলো তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি। আচ্ছা তোমরা নর্মালি যে সূত্রটা জানো, n ইজ ইকুয়াল হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে, n ইজ ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n নট হচ্ছে আমরা যে টি সময়ে আমরা ঘটনাটা মেজারমেন্ট করতেছি ওই মুহূর্তে তোমার কত সংখ্যা উপস্থিত আছে বা কত ভর উপস্থিত আছে, যদি ভর দ্বারা করো m ইজ ইকুয়াল m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আবার মল দিয়ে করলে n ইজ ইকুয়াল হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, অর্থাৎ ওই মুহূর্তে কত সংখ্যা উপস্থিত আছে সেটা। তো যেহেতু এগুলা রেশিও টাইপ, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। দেখো এখন বলছে কি, ধরো স্বাভাবিক মাত্রা হচ্ছে তোমার 1, স্বাভাবিক মাত্রা হচ্ছে 1, কিন্তু এখানে 70 গুণ বেশি, ঠিক আছে, স্বাভাবিক মাত্রার চেয়ে ঘরে 70 গুণ বেশি আছে, অর্থাৎ 70 হয়েছে, জিনিসটা হয়েছে 70 হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, কতদিন পর ঘরটি নিরাপদে ব্যবহার করা যাবে, অর্থাৎ 70 থেকে কখন আবার 1-এ হবে, 70 থেকে কখন 1-এ আসবে এই জিনিসটা দেখতে হবে। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, n হচ্ছে কখন 1-এ হবে, তাহলে 1 কখন হবে, n নট হচ্ছে 70 আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন তোমরা এখানে টি বের করবা, ঠিক আছে, টি বের করবা। এখন দেখো তাহলে এখান থেকে যদি টি বের করো তাহলে লন 1 নিতে হবে, এখানে কত আসে, আচ্ছা এটা ইয়া করে দেবো 1/17, এখানে তোমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, উভয় দিকে যদি লন নাও তাহলে লন 1/70, আর এখানে তোমার আসতেছে মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। আবার তোমরা জানো একটা হচ্ছে ল্যামডা টি হাফ ইকুয়াল হচ্ছে লন 2, এই তোমার যে রিলেশনটা এটা জানো, ল্যামডা টি হাফ হচ্ছে লন 2, তো এখান থেকে ল্যামডার ভ্যালু আসে তোমার লন 2/টি হাফ, ঠিক আছে, লন 2/টি হাফ। তো এখানে আমার টি লাগবে, তো টি হচ্ছে আমার লন 1/70 ইন্টু মাইনাস ল্যামডা, তো মাইনাস ল্যামডা বলতে এই মানটা লন 2/টি হাফ। তো টি হাফের ভ্যালু তোমরা জানো, টি হাফের ভ্যালু কত, টি হাফের ভ্যালু হচ্ছে তোমরা 20 ডে। তো এখান থেকে তোমরা জিনিসটা ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট ম্যাথ দেখি। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো এটা 122.6 ডেজ আছে। আচ্ছা আমাদের নেক্সট ম্যাথ, নিচের চিত্র হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডের দুটি নি ভোল্টেজ যথাক্রমে 0.7 ভোল্ট এবং 0.3 ভোল্ট দেওয়া আছে। 5.5 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, জার্মেনিয়াম ডায়োডটি উল্টা করে সংযোগ দিলে রোডটির দুই প্রান্তের বিভব কত হবে। আচ্ছা এখানে এই জায়গায় প্লাস হচ্ছে 12 ভোল্ট দিছে, মানে জিনিসটা এরকম, 0.7 ভোল্ট হচ্ছে তোমার নি ভোল্টেজ, এখানে এটা হচ্ছে জার্মেনিয়াম যেটা হচ্ছে 0.3 ভোল্ট, তাহলে আমরা বুঝতে পারছি এটা সিলিকন এটা জার্মেনিয়াম। আর এখানে তোমার যেটা আছে 5.5 কিলো ওহম, ঠিক আছে, কিলো ওহম। তো এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, আর এইখানে তোমার দেওয়া আছে কত, 12 ভোল্ট দেওয়া আছে, প্লাস 12 ভোল্ট দেওয়া আছে। তার মানে কি জানো তোমরা, এখানে যারা কাহিনী হয়েছে এখানে প্লাস 12 ভোল্ট আর এটা গ্রাউন্ড কানেক্টেড, মানে এটা হচ্ছে মূলত একটা এই যে ব্যাটারি কানেক্টেড, ব্যাটারির সাথে কানেক্টেড, যেটা হচ্ছে ওয়ান সাইড, এটা হচ্ছে 12 ভোল্ট প্লাস মাইনাস। তো এই হচ্ছে সিস্টেম। তো এখন এখানে কি বলছে, দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ডায়োডটি উল্টে করে এবং 5 ওহম রোধের কারেন্ট কত, এই মুহূর্তে কারেন্ট আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি কারেন্ট হচ্ছে কত হবে, প্রথমে আমরা 12 ভোল্ট দিব, তারপর সিলিকনের জন্য হচ্ছে, আচ্ছা দেখো এইখানে তোমরা এভাবে যদি করো তাহলে আরো সুবিধা হয়। এটা হচ্ছে কি, এখানে একটা কারেন্ট নাও, কেবিএল অ্যাপ্লাই করো, এই আই অ্যাপ্লাই করো, তাহলে কেবিএল যদি আমরা অ্যাপ্লাই করি -12, এখানে তোমার আসতেছে দেখো প্লাস মাইনাস, তাহলে প্লাস 0.7, মানে এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস, এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস দিলাম। তো কেবিএল যদি আমরা অ্যাপ্লাই করি প্লাস 0.7 প্লাস 0.3 প্লাস 5.5 আই, দেখো কিলো ওহমটা আমরা কিলো ওহমে রাখছি, এই আইটা আমরা মিলি অ্যাম্পিয়ারে পাবো, ঠিক আছে। এটা যদি কিলো ওহম থেকে ওহমে নাও তাহলে তোমরা অ্যাম্পিয়ারে পাবা, কিন্তু আমি এটাই রাখলাম আমার যাতে সরাসরি মিলি অ্যাম্পিয়ার চলে আসে। তো এটা হচ্ছে আমার 0। তো এখান থেকে যদি আমি আইটা ক্যালকুলেট করি, ঠিক আছে, এখান থেকে যদি আমি আই ক্যালকুলেট করি তাহলে কত আসবে, আই হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে, 2 মিলি অ্যাম্পিয়ার।
তো এরপর বলছে পরবর্তী কোশ্চেনটা দেখো, জার্মেনিয়াম ডায়োডটা উল্টা করে সংযোগ দিলে রোডটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? দেখো জার্মেনিয়াম ডায়োডটা উল্টা করে দিছি, তো এই দিক বরাবর যেহেতু কারেন্ট গেছে প্লাস মাইনাস যেহেতু এটা, তাহলে ডায়োডগুলো এইভাবে আছে, ঠিক না? দেখো ডায়োডগুলো এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পি। আচ্ছা, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আছে, কিন্তু জার্মেনিয়াম ডায়োডটাকে যখন আমরা উল্টা করে লাগাবো, ঠিক আছে, জার্মেনিয়াম ডায়োডটাকে যখন উল্টা করে লাগাবো তখন এটা রিভার্স বায়াসিং হয়ে যাবে, অর্থাৎ এইভাবে হয়ে যাবে জিনিসটা। এই যে এখানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আছে, তো যখন ব্যাটারিটা এরকম হবে, দেখো আমি জাস্ট দেখাচ্ছি রিভার্স বায়াসিংটা। এই যে এটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োডটা যদি আমরা উল্টা করে লাগাই, এই যে এই জার্মেনিয়াম ডায়োডটা ফরওয়ার্ড বায়াসিং আছে, সেটা উল্টা করে লাগালে এটা, তাহলে এর মধ্য দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে তোমার 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটা তোমার রিভার্স বায়াসিংয়ে আছে। আর যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে রোডটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? যদি কারেন্টই ফ্লো না হয় তাহলে ভি ইজিক্যাল হচ্ছে তোমার আইআর। আই যদি 0 হয় তাহলে পুরোটা তোমার 0 ভোল্ট আসবে, অর্থাৎ এখানে তোমার কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকতেছে না। তাহলে আলটিমেটলি তোমার যেটা অ্যান্সার, যেটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার অ্যান্ড 0 ভোল্ট এটা। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা কি বলছে? জনাব রফিক 255 গ্রাম ভরের এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। আচ্ছা, ধরলাম আমরা এটা হচ্ছে 255 গ্রাম, ধরলাম আমরা এটা 255 গ্রাম, ঠিক আছে? এইখানে বরফটা আছে, এটা হচ্ছে 255 গ্রাম ভরের একটা বরফখণ্ড। আচ্ছা, তো দেখো, ধরো কি বলছে, দেখো ম্যাটটা দেখো ভালো করে। 25 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক খণ্ড বরফ, তো এটা হচ্ছে এটা বরফটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল, অর্থাৎ এই উচ্চতা থেকে ফেলে দিছে। মাটিতে পড়ার পর শক্তির সংকট নীতির কারণে বরফখণ্ডটি 10% গলে গেছে, অর্থাৎ মাটিতে পড়ার পর এতটুকু হয়েছে, এবং এখানে যেটা আছে 10% গলে গেছে, তার মানে এখানে কত আছে? 90% অফ 25 গ্রাম, 255 গ্রাম, ঠিক আছে? এত গ্রাম, অর্থাৎ এখানে যে বাকি 10% ছিল এটা তোমার গলে গেছে, এখন উপস্থিত আছে এখন এটা এতটুকু। এই বরফখণ্ডটিকে, অর্থাৎ এখানে যে বরফখণ্ডটা আছে দ্বিতীয় খণ্ড, এই বরফখণ্ডটিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতেছে, তাহলে সেখানে এন্ট্রপির পরিবর্তন কত? আচ্ছা দেখো, এখানেও কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ধরবো, ঠিক আছে? তো ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আইস, এখান থেকে আমাদের যেতে হবে কি বলতো, কত বলছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, আচ্ছা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে যেতে হবে প্রথমে, তারপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এখান থেকে যেতে হবে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তো এখান থেকে আমাদের যেতে হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, ঠিক আছে, ভ্যাপার, এখানে যেতে হবে। তো এইটাতে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত? তো দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে যদি আমরা এটাকে ডেল S1 বলি, এই যে এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ধরো প্রথম ধাপ, তো এটার জন্য ডেল S1 যদি বলি, তাহলে এটার জন্য কী হবে বলো তো? ml f বাই টি না, ঠিক আছে, ml f বাই টি। তো এখন দেখো, অর্থাৎ এখানে হচ্ছে যত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা গলবে, আর এখানে হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, তো এখানে ভরটা কত হবে? ভর হচ্ছে তোমার 90% অফ 255 গ্রাম ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে, ইন্টু এখানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ কত? 336 300, ঠিক আছে এটা। আর এখানে টিএম হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 কেলভিন, এটা কিন্তু আমরা সবসময় কেলভিনে নিব, এত জুল পার সেকেন্ড, এত জুল পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এন্ট্রপির পরিবর্তন। আচ্ছা, এত জুল পার সেকেন্ড, এত জুল পার কেলভিন, ঠিক আছে? এন্ট্রপির পরিবর্তন হচ্ছে জুল পার কেলভিন, এত জুল পার কেলভিন। তারপর ডেল S2, এই ধাপটা আমাদের গেছে, এখানে ধরলাম আমরা ডেল SN হয়েছে, এই ধাপে হয়েছে আমার ডেল S2, আর এই ধাপে হয়েছে আমার ডেল S3। তো এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে গেছে, তাহলে এখানে তোমার যেটা আছে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, আর তোমরা জানো তাপমাত্রা চেঞ্জ হলে তোমার MS লন T2/T1, তাহলে দেখো এম কত? এম হচ্ছে এটা 90% অফ 255 গ্রাম ইন্টু 10⁻³ কেজি ইন্টু পানির আপেক্ষিক তাপ কত? 4200, ঠিক আছে? MS লন T2 কত দেখো,
100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় গেছে, তার মানে T2 হচ্ছে তোমার 373 আর T1 হচ্ছে কত থেকে গেছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে গেছে, অর্থাৎ 273। তো এখানে তোমার ইউনিট আসবে জুল পার কেলভিন, ঠিক আছে এটা। তারপর আলটিমেটলি যেটা আসতেছে ডেল এস থ্রি, যেটা আমাদের দেখো ডেল এস থ্রি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ভেপার, তাহলে যেটা হচ্ছে এটা ml v/T/v, ঠিক আছে। তো ml/v কত দেখো তো ভাইয়া, ml/v হচ্ছে তোমার m তো এটা 90% অফ 255 ইন্টু 10⁻³ কেজি ইন্টু বরফ গলনের তোমার আপেক্ষিক সূত্রতা, আচ্ছা বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা কত, 2268 তিনটা শূন্য, ঠিক আছে এত। আর এখানে তোমার কেলভিন হচ্ছে তাপমাত্রা কত, 373 কেলভিন, এত জুল পার কেলভিন ইউনিট। তো এইগুলা যখন ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পর তোমার অ্যান্সারটা এখানে বের হয়ে আসবে, ঠিক আছে এটাই। তো এই হচ্ছে কাহিনী। এখন আমরা নেক্সট ম্যাথটা দেখবো, মানে এখন কি, আচ্ছা পুরো এন্ট্রপি, টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু ডেল এস থ্রি। এখানে আমি ভ্যালু বের করতেছি না, অনেক বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটরের ইয়া করে চলে আসবে। এটা হচ্ছে তোমার ডেল এস ওয়ান, ডেল এস টু, ডেল এস থ্রি। তো এভাবে তোমরা টোটাল এন্ট্রপির পরিবর্তনটা এখান থেকে বের করতে পারবা। আচ্ছা আমরা নেক্সট ম্যাথ দেখি। দেখো জুলকারনাইনের সাহেবের বাসায় 800 ওহম এর 10টি বাতি, 800 ওহমের 10টা বাতি আছে, প্রতিটি 60 ওয়াট, 3টা পাকা আছে। তারপর 100 ওয়াটের একটা রেফ্রিজারেটর এবং 1 এইচপির একটা পাম্প আছে, ঠিক আছে। প্রতিটি বাতি 60 ওয়াট, ঠিক আছে, আর 3টা পাখা আছে। 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর এবং 1 এইচপির পাম্প আছে। দৈনিক প্রতিটি বাতি 4 ঘন্টা জ্বলে, প্রতিটি পাখা 10 ঘন্টা জ্বলে, জেনারেটর তোমার 2 ঘন্টা চলে, পাম্প হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট চলে। প্রতি ইউনিটের বিদ্যুতের মূল্য দেওয়া আছে, সরবরাহ লাইনের বিভব দেওয়া আছে। জানুয়ারি মাসে জুলকারনাইন সাহেবের বাড়িতে বিদ্যুৎ বিল কত, এটা বের করতে হবে। আচ্ছা তোমরা জানো কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে কিসের আওয়ার, এটা কিসের বলো তো, এটা হচ্ছে মূলত, ঠিক আছে এটা হচ্ছে, আচ্ছা ওয়াট আওয়ার আগে কি সেটা দেখো, শক্তির ইউনিট। আচ্ছা কিলোওয়াট আওয়ার, এই যে এটা আছে এটা হচ্ছে মূলত এনার্জির ইউনিট, ঠিক আছে এনার্জির ইউনিট। কিভাবে দেখো, পি ইজ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ/টি, তো ডাব্লিউ হচ্ছে কি তোমার পিটি, তো পি হচ্ছে আমরা মূলত ওয়াটে নেই, টি হচ্ছে সেকেন্ডে নেই। তাহলে দেখো ওয়াট ইন্টু সেকেন্ড, অর্থাৎ টাইমটা গুণ হলে তোমার কি আসতেছে জুল, এটা জুলে পাবা, শক্তি আসবে। তো এটা হচ্ছে ওয়াটের জায়গায় কিলোওয়াট আছে, ঘন্টার জায়গায় মানে সেকেন্ডের জায়গায় ঘন্টা আছে, তো আমরা এগুলোকে কনভার্ট করে তো ওয়াটে যেতে পারবো, সেকেন্ডে যেতে পারবো, তাহলে এটা মূলত এনার্জি, ঠিক আছে। এখান থেকে আমরা জুলে কিন্তু কনভার্ট করতে পারবো। এখন এখানে দেখো টোটাল আমরা যে শক্তিটা হিসাব করি, টোটাল শক্তিটা ডাব্লিউ, ধরো লাইট আছে, ডাব্লিউ লাইট প্লাস এখানে তোমার পাখা আছে, ঠিক আছে ডাব্লিউ এফ প্লাস প্লাস কি নিব বলো তো, রেফ্রিজারেটর, ঠিক আছে ডাব্লিউ আর, আর এখানে কি আছে একটা পাম্প আছে ডাব্লিউ পি। তো এই সবগুলোর যদি শক্তি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু টোটাল এনার্জিটা পাবো। তাহলে দেখো এখানে কি বলছে, ডাব্লিউ লাইটের ক্ষেত্রে কি আছে 800 ওহমের 10টা বাতি, আর এখানে কত ভোল্ট দেওয়া আছে 220 ভোল্ট, আমাদের সাপ্লাই যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে তোমরা জানো ডাব্লিউ ইজিক্যাল পিটি, তো এখান থেকে ডাব্লিউ ইজিক্যাল হচ্ছে আমরা পিটি কিভাবে ক্যালকুলেট করতে পারবো, পি হচ্ছে ভি স্কয়ার বাই আর, তাহলে আমরা দিলাম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে ভি স্কয়ার বাই আর। দেখো ভি হচ্ছে 220 স্কয়ার বাই আর হচ্ছে 800 ওহম, ভি স্কয়ার বাই আর। বাতি কয়টা 10টা বাতি, ঠিক আছে 10টা বাতি। তো বাতি কয় ঘন্টা চলে, দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টা, তাহলে এখান থেকে 4 ঘন্টা চলে, ঠিক আছে এটা গেল। এরপর ডাব্লিউ ফ্যানের ক্ষেত্রে দেখো তো, ফ্যান হচ্ছে 60 ওয়াটের 3টি ফ্যান, তাহলে এখানে তোমার 60 ওয়াট সরাসরি দেওয়া আছে, 60 ইন্টু কয়টা ফ্যান দেওয়া আছে 3টা ফ্যান, ঠিক আছে। ফ্যান কত ঘন্টা করে চলে, প্রতিটি পাকা 10 ঘন্টা চলে, তাহলে এখানে তোমার যেটা চলতেছে 10 আওয়ার করে চলতেছে, ঠিক আছে 10 আওয়ার। প্লাস রেফ্রিজারেটর হচ্ছে 100 ওয়াটের একটি রেফ্রিজারেটর, অর্থাৎ 100 ওয়াটের একটা রেফ্রিজারেটর কত ঘন্টা চলে, রেফ্রিজারেটর হচ্ছে 2 ঘন্টা চলে, তাহলে 2 ঘন্টা চলে, ঠিক আছে 2 ঘন্টা। প্লাস একটা পাম্প আছে, পাম্প হচ্ছে 746 ওয়াট, এই পাম্পটা চলে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা চলে। তাহলে এখানে যে ক্যালকুলেশনটা আসবে সেটা হচ্ছে ওয়াট আওয়ারে আসবে,
এটা হচ্ছে ওয়াট আওয়ারে আসবে। তো এই ওয়াট আওয়ার থেকে তুমি যদি কিলোওয়াট আওয়ারে যেতে চাও তাহলে দেখো 10⁻³ দ্বারা গুণ করবা, কিলোওয়াট আওয়ারে চলে আসবে, তাহলে ইউনিটটা চলে আসবে তোমার কিলোওয়াট আওয়ার। কিন্তু এটা হচ্ছে আমরা এক দিনের হিসাব করলাম, কিন্তু এখানে কি বলছে জানুয়ারি মাসে, আর তোমরা জানুয়ারি মাস হচ্ছে 31 ডেজ, তাহলে এটাকে আমরা 31 দ্বারা গুণ করব। তো আলটিমেটলি আমরা ইউনিট পাবো, ঠিক আছে, ইউনিট পাবো। এটা যদি আমাদের ইউনিট ক্যালকুলেশন করি, তো এখান থেকে তোমাদের যেটা আসবে 171.709 কিলোওয়াট আওয়ার ইউনিট আসবে। তো এখন দেখো পার ইউনিট কত টাকা, পার ইউনিট বিদ্যুৎ বিল হচ্ছে 5.75 টাকা। তো এটাকে যদি আমরা 5.75 দ্বারা গুণ করি, তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে, এই যে এটা চলে আসবে। এটাকে যদি ইউনিট 5.75 দ্বারা গুণ করো, এটা চলে আসবে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথ দেখি। এই ম্যাথটাতে দেওয়া হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 অ্যাটমসফিয়ার চাপ 1000 কেজি পার ঘনমিটার ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার করা হলে চেম্বারটি ফেটে যায়। চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা গ্যাসের ঘনত্বের পরিবর্তন কত? তো দেখো, চেম্বারটা ফেটে যায়, এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো? এটা অবশ্যই তোমার রুদ্ধতাপীয় প্রসেস, ঠিক আছে, এটা হচ্ছে আমার অবশ্যই রুদ্ধতাপীয় প্রসেস, এটা হচ্ছে আমার অবশ্যই রুদ্ধতাপীয় প্রসেস। তো এই রুদ্ধতাপীয় প্রসেসের বেলায় তোমরা কিসের সম্পর্ক নির্ণয় করতে জানো বলো তো? তোমরা পি, টি, ভি এদের মধ্যে যে ইন্টারনাল রিলেশন আছে এটা তোমরা জানো, কিন্তু এখানে আমার দেওয়া হচ্ছে ঘনত্বের ব্যাপার একটা চলে এসেছে। তো দেখো, ঘনত্বের সাথে রিলেটেড ভি, তাহলে আমরা অবশ্যই এখানে যেটা করব ঘনত্ব রিলেটেড, অর্থাৎ ভিটাকে টানবো, ঠিক আছে, অর্থাৎ P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। তো এখান থেকে কি লেখা যায় ভাই? দেখো তো, V1/V2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল হচ্ছে P1, এখানে হচ্ছে P2। তো এখানে V1/V2 ইকুয়াল কি আসে? P2 কত? আলটিমেট টেম্পারেচার হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, শুরুতে ছিল 1 অ্যাটমসফিয়ার, তাহলে এখানে তোমার 2, আর এটার উপর তোমার ভাই 1/গামা, গামার মান কত? 1.33 কার্বন ডাইঅক্সাইডের জন্য, যেটা এখানে গিভেন। তো এটা হচ্ছে V1/V2। এখন নেক্সট পার্টটা যেটা, সেটা হচ্ছে চেম্বারটির ঘনত্বের পরিবর্তন। আচ্ছা, ভি এর সাথে ঘনত্বের রিলেশন কীরকম তোমরা জানো? ডি যদি তোমার ডেনসিটি হয়, M/V, ভরকে আমরা আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্ব পাবো। অর্থাৎ আমি এখানে বলতে পারি ডি হচ্ছে ভি এর সাথে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক মেনে চলে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো দেখো তো? V1/V2 ইকুয়াল, আমি কি লিখতে পারবো? D1, এখানে হচ্ছে তোমার D2। বুঝছো কি? এটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমার D2টা লাগবে, তাহলে D2 হচ্ছে আমার V1/V2 ইন্টু D1। এখানে V1/V2 তোমরা ভ্যালু জানো, এখান থেকে আমরা এই ভ্যালুটা বসাই দেবো, সেটা হচ্ছে 2/1.33 ইন্টু D1 কত দেখো তো? 100 কেজি পার ঘনমিটার, ঠিক আছে, এই ইউনিট আসবে কেজি পার ঘনমিটার। তো এখান থেকে যদি তোমরা এটা ক্যালকুলেট করো, তাহলে তোমার যেটা আসবে 168.3985 কেজি পার ঘনমিটার, এই টাইপে আসবে। তো এখন আমাদের কি বলছে? ঘনত্বের পরিবর্তন কত, অর্থাৎ তোমরা এখান থেকে ডেলডিটা বের করবা। ডেলডি হচ্ছে কি বলতো? এইটা আর ওইটার মধ্যে পার্থক্য। তো পার্থক্য করলে মানে 100 যে ছিল, এই দুইটার মধ্যে পার্থক্য 68.3985 কেজি পার ঘনমিটার আসবে, তোমার পার্থক্য আসবে। তো এখানে দেখো কোথায় আছে 68, এই যে এখানে 68 দেওয়া, এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের, নেক্সট ম্যাথ দেখো কি বলছে। 6600 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ বেরিয়াম অক্সাইডের একটি স্তরের উপর 3 × 10⁸ ওয়াট হারে আপতিত হচ্ছে। অর্থাৎ ধরো এখানে আমার একটা পাত আছে, যেটা হচ্ছে তোমার বেরিয়াম পাত, বেরিয়াম অক্সাইডের পাত, এই পাতটা হচ্ছে তোমার বেরিয়াম অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে বেরিয়াম অক্সাইডের পাত। এর উপর কত হারে নির্গত হচ্ছে? এখানে এর উপর যে হারে নির্গত হচ্ছে সেটা হচ্ছে 3 ×
10⁻8 ওয়াট। তো এই ওয়াটটাকে কী লেখা যায়, জুল পার সেকেন্ড, সেটা আমরা লিখি। ওয়াটটা হচ্ছে জুল পার সেকেন্ড, অর্থাৎ এত জুল এনার্জি নির্গত হচ্ছে প্রতি সেকেন্ডে, ঠিক আছে। আর এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে ল্যামডা, এটা হচ্ছে আমার 6600 অ্যাংস্ট্রম, 6600 অ্যাংস্ট্রম ইন্টু 1 অ্যাংস্ট্রম হচ্ছে তোমার 10⁻10 মিটার। এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়। এখন বলছে কি, প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ ফটো ইলেকট্রন কি, এখানে যে আলোটা আপতিত হবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো আছে এই পাতে, সেগুলো এখান থেকে এনার্জিটা নিয়ে এখানে তোমার যে ফটো ইলেকট্রিক ইফেক্টিভের কারণে ইলেকট্রন নির্গত হবে, ঠিক আছে, ইলেকট্রন নির্গত হবে। তো এখানে যতগুলো ফোটন, এখানে তো আলো হচ্ছে তোমার ফোটনের মাধ্যমে এনার্জি ক্যারি করে। তো সেই ফোটনগুলো, প্রতিটা ফোটনে তোমার একটা করে ইলেকট্রন কিন্তু এখান থেকে বের করে দিবে, এই পার্টটা থেকে বের করে দিবে। এখন আমাকে বলছে প্রতি সেকেন্ডে ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ভাইয়া, এখানে যতগুলো ফোটন নির্গত হবে, তাহলে দেখো কি বলছে, এই যে মনে করো বেরিয়াম অক্সাইডের ওপর আপতিত প্রত্যেকটা ফোটন ইলেকট্রন ফটো ইলেকট্রিক ক্রিয়া নির্দেশ করে। অর্থাৎ এখানে যতগুলো ফোটন তোমার নির্গত হবে ততগুলি কিন্তু ইলেকট্রন বের হবে, এবং এগুলোকে ফটো ইলেকট্রন বলবো। অর্থাৎ এখানে তোমার কোনো ফোটন লস যাবে না, প্রতিটা ফোটনে একটা করে ইলেকট্রন বের করে দিবে। তাহলে তোমরা যেটা সূত্র জানো, ই হচ্ছে NH/F, ঠিক আছে। এন দ্বারা বোঝাচ্ছি নাম্বার অফ ফোটন, ঠিক আছে, নাম্বার অফ ফোটন, কয়টা ফোটন আছে এখানে। তো দেখো এনার্জি কতটুকু, এখানে এই এতটুকু এনার্জি, ঠিক আছে, এই যে এই এনার্জি 3 × 10⁻8 জুল। আচ্ছা, এটা ডাটা আমরা নিব, এটা এনার্জি ইকুয়াল হচ্ছে নাম্বার অফ ফোটন ইন্টু H/F কে আমরা কি লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি না, নাম্বার অফ Hc/λ, একই টার্ম, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে তোমার এখানে ছিল Hc/λ, ঠিক আছে, এই দেখো। আচ্ছা, তো এন আমার কি হবে, 3 × 10⁻8 জুল বাই Hc/λ, Hc/λ। এখন দেখো এইচ এর ভ্যালু তোমরা জানো 6.626 × 10⁻34, সি এর ভ্যালু জানো, ল্যামডার ভ্যালু তোমরা জানো এই যে এখানে এত মিটার। তো আলটিমেটলি তোমরা এখান থেকে ফোটনের সংখ্যাটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অলমোস্ট তোমার এরকম আসবে 9.96 × 10⁻10, এত টি আসবে। তো এটাকে আমরা অলমোস্ট 10⁻, কত, এইটাকে 10 ধরলে 10⁻11 লিখতে পারি, ঠিক আছে, মানে এটা অলমোস্ট আমরা 10 ধরবো। তো এখানে হচ্ছে 10⁻11 একটা অপশনই ছিল, এখানে সমস্ত টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। এখানে অ্যান্সারটা হবে 10⁻11, অ্যান্সারটা হবে 10⁻11। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। দেখো নেক্সট ম্যাথে কী বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, আর এতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়েছে। 1 বছর পর 1 মোল জ্বালানি হাতে এতটি ক্ষয় হয়। দেখো এই এক্সট্রা ইনফোটা তোমার ম্যাথ করতে লাগবে না, এটা হচ্ছে ক্ষয়ের যে ইয়াটা ছিল এখানে গেছে, এটা তোমার এখানে লাগবে না, ঠিক আছে, এটা বাদ, এটা এক্সট্রা ইনফো। কি বলছে, একটা ফিউশন হতে 200 মেগা ইলেকট্রন শক্তি পাওয়া যায়। উক্ত বিদ্যুৎ কেন্দ্রে 1 বছরে কি পরিমাণ জ্বালানি খরচ হবে। তো এখন দেখো কেজিতে অ্যান্সার দেওয়া আছে। তাহলে দেখো আমার এখানে 1 বছরে কতটুকু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এত, এটা হচ্ছে আমার পি দেওয়া আছে। পি কত দেওয়া আছে ভাইয়া, 2400 মেগাওয়াট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পি ইজিক্যাল আমরা কি জানি, ডাব্লিউ/টি। এখন আমরা 1 বছরে যেহেতু আমাদের হিসাব নিকাশ বলে দিছে, তাহলে আমরা 1 বছরে কতটুকু এনার্জি লাগবে সেটা বের করবো, সেটা হচ্ছে 2400, এটা মেগাওয়াটে আছে, তো এটাকে আমরা 10⁻6 ওয়াটে নিয়ে গেলাম, ইন্টু টি হচ্ছে 86,400 সেকেন্ড, ইন্টু 365, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একদিন কত সেকেন্ড, তার সাথে 365 গুণ করলে আমরা 1 ইয়ারেরটা পেয়ে যাবো। এটা হচ্ছে এত জুল আমাদের লাগতেছে, ঠিক আছে, এত জুল লাগতেছে। তো এখন ধরো এটা একটা ভ্যালু আসবে, আমরা এটা এভাবেই রাখলাম। এরপর আমাদের দেখতে হবে 1 কেজি ইউরেনিয়াম থেকে আমরা কত জুল এনার্জি পাই। দেখো 235 গ্রাম ইউরেনিয়াম, 235 গ্রাম ইউরেনিয়ামকে ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি, 1 মোল ইউরেনিয়াম, ঠিক আছে। 1 মোল ইউরেনিয়াম থেকে এটা হচ্ছে তোমার 6.023 ইন্টু 10⁻23 ইউরেনিয়াম, এতটি ইউরেনিয়াম, তাই না। আবার এখানে দেখো, এখানে একটা কথা বলে দিছে যে একটি ফিশন থেকে
একটি ফিউশন হতে তোমার 200 মেগা ইলেকট্রনভোল্ট শক্তি পাওয়া যায়। তাহলে এখানে তোমার এতটি ইউরেনিয়াম আছে, তাহলে একটা ইউরেনিয়াম থেকে যদি তোমরা 200 মেগা ইলেকট্রনভোল্ট এনার্জি পাও, এতটা থেকে 200 মেগা ইলেকট্রনভোল্ট, এত মেগা ইলেকট্রনভোল্ট পাবা। এবং এটাকে যদি তুমি মেগা থেকে ইলেকট্রোভোল্টে যাও, তার 10⁶ দ্বারা গুণ করা লাগতেছে। এত ইলেকট্রোভোল্ট থেকে আবার এনার্জি যদি যাও, মানে এতটুকু আছে তোমার ইলেকট্রোভোল্টে এসেছে। এরপর এটাকে এনার্জিতে যদি নিতে চাও 1.6 ইন্টু 10⁻19 জুল, এত জুল তোমার এনার্জি, ঠিক আছে। এরপর দেখো এখানে কি বলছে, এত জুল এনার্জি লাগতেছে, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে 235 গ্রামের জন্য এত জুল এনার্জি, তাহলে 10⁻³ গ্রাম অর্থাৎ 1 কেজি, বা 1 কেজির জন্য তোমার কত জুল এনার্জি লাগবে বলো তো, আমার যে জাস্ট এনার্জি লাগবে। আচ্ছা আমি এটা এখানেই লিখতেছি, দাঁড়াও। আচ্ছা এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা কি দ্বারা 235 ইন্টু তার সাথে 10⁻³ ঐকিক নিয়ম, এটা করলে আমাদের এত জুল বের হয়ে আসবে। তো এটা আমি করে রাখছি, সেটা হচ্ছে 126.3 জুল, এই টাইপের কিছু আসে, ঠিক আছে, এই টাইপের কিছু আসতেছে। আচ্ছা তো এখন আচ্ছা এটা সম্ভবত অন্য অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা না। আচ্ছা যাই হোক, এখানে ধরো ক্যালকুলেট করলে একটা ভ্যালু আসবে। তারপর দেখো আমাদের এনার্জি ডিমান্ড কত, অর্থাৎ আমি কতটুকু প্রডিউস করতে পারি, এই এতটুকু প্রডিউস করতে পারি, ঠিক আছে, এতটুকু প্রডিউস করতে পারি। তাহলে আমার কত কেজি লাগবে, এটা হচ্ছে 1 কেজিতে এতটুকু লাগতেছে। তো এই ভ্যালুটা দ্বারা যদি আমরা এই ভ্যালুটাকে ভাগ করি, অর্থাৎ 2400 ইন্টু 10⁶ ইন্টু 86400 ইন্টু 365, এইটা এত জুলকে যদি এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কত কেজি ইউরেনিয়াম লাগবে সেটা বের করতে পারবো। কারণ এটা হচ্ছে তোমার 1 কেজিতে লাগতেছে এতটুকু, মানে আমরা 1 কেজি থেকে কতটুকু পাই, এতটুকু পাই, আর এখানে আমার লাগবে এতটুকু। তাহলে আমরা এটা দ্বারা ভাগ করলে কত কেজি আমাদের লাগবে, এটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো আশা করি, ঠিক আছে। এটা 922.83 কেজি আসবে, এই যে এটা 922, এটা হচ্ছে অলমোস্ট কাছাকাছি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন যদি আমরা নেক্সট যদি ম্যাথ যাই, দেখো কি বলছে। আচ্ছা একটি কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টর, নিঃসরক ও বেস প্রবাহের যথাক্রমে 5 মিলি অ্যাম্পিয়ার ও 0.5 মিলি অ্যাম্পিয়ার নিঃসরক, এর প্রবাহ 5 গুণ ও বেস প্রবাহ 3 গুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ। আচ্ছা তো তোমরা জানো এখানে হচ্ছে যেহেতু সবগুলো হচ্ছে 1-এর থেকে বড়, তার মানে এখানে হচ্ছে বিটা জানতে চায়, আর এখানে ট্রানজিস্টরের প্রবাহ বৃদ্ধি কত, এটা আসলে মূলত বিটার যে পরিবর্তন, এত ভাষা বলছে কেন এখানে, কনফিউজিং ম্যাথটা একটু। সেটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, 0.5 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক, এর প্রবাহ 5 গুণ, বেস প্রবাহ 3 গুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ বৃদ্ধি কত। এটা হচ্ছে পরিবর্তন জানতে চাওয়া হয়েছে, বিটার পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ ডেল বিটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা যদি বিটা 1 বের করি, এটা হচ্ছে আইসি বাই আইবি। এখন দেখো তো আমাদের আইই কত দেওয়া আছে, আইই দেওয়া আছে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি কত দেওয়া আছে, আইবি দেওয়া আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো বিটা ইজ ইকুয়াল আইসি বাই আইবি, তোমরা রিলেশনটা জানো, আই ইজ ইকুয়াল হচ্ছে আইসি প্লাস আইবি। তো এখান থেকে আইসি কি লিখতে পারি আমরা, দেখো তো, আই মাইনাস আইবি লিখতে পারি, আর নিচে হচ্ছে আমার আইবি। তো এখান থেকে আমি জাস্ট বসাবো, ইমিটার কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.5 মিলি অ্যাম্পিয়ার বাই এটা হচ্ছে তোমার 0.5, এখান থেকে ক্যালকুলেট করলে 9 আসবে। দেন হচ্ছে বিটা 2, অর্থাৎ পরবর্তী আরেকটা ভাষা বলছে, দেখো কি বলছে, নিঃসারকের কারেন্ট আছে 5 গুণ, অর্থাৎ আইই জায়গায় হবে এবার আমার 5 আইই 5 গুণ, এবং বেস কারেন্ট হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3 আইবি, এখানে হচ্ছে 3 আইবি, ঠিক আছে, বেস কারেন্ট 3 গুণ। তাহলে এবার বিটা 2 আমার কত আসে জানো, এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আসবে আমার 15.67। তো দেখো 15.67 এখানে কিন্তু দাগানো যাবে না, এটা আমাদের ডেল বিটা জানতে চাওয়া হয়েছে। ডেল বিটা হচ্ছে আমার বিটা 2 আর বিটা 1-এর মনে করো পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তনটুকু। তো এখান থেকে কত পরিবর্তন হয় আমরা বিয়োগ করলে আলটিমেটলি আমাদের আসবে 6.67 আসবে, এই যে এটা।
তো চলো নেক্সট ম্যাথ দেখি। দেখো কি বলছে, একটা অপবর্তন গ্রেটিংয়ের প্রতি ইঞ্চিতে দাগ এত, এর ভেতর এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো অতিক্রম করলে প্রথম ও তৃতীয় চরমের অপবর্তন কোণের পার্থক্য কত? ঠিক আছে, আচ্ছা এখানে ডি ইজ ইকুয়াল হচ্ছে 1/n। তো এখানে এন এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, এন হচ্ছে এত, ঠিক আছে 15 1 2 3, এটা হচ্ছে এত টি রেখা পার ইঞ্চিতে আছে। তাহলে আমরা যখন 1/n করবো তখন এইটা ইউনিট আসবে ইঞ্চিতে। তো ইঞ্চি থেকে যদি আমরা মিটারে কনভার্ট করি, আমরা জানি 1 মিটার হচ্ছে তোমার 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি, ঠিক আছে। তো অনুরূপভাবে এখান থেকে তুমি 1 ইঞ্চি কত ক্যালকুলেট করতে পারবা, 1 ইঞ্চি হচ্ছে 1/39.37 মিটার। তো এই ইঞ্চিটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে আমাকে কি করা লাগবে, 1 ইঞ্চিতে যেহেতু এত মিটার, তাহলে এত ইঞ্চিতে তোমার 1/39.37 মিটার, ঠিক আছে, এত মিটার। তো এটা ক্যালকুলেট করলে 1.69 ইন্টু 10⁻6 মিটার আসে। তো এরপর দেখো এখানে কাহিনী কি, চরম, এই গ্রেটিংয়ের জন্য তোমার চরম যখন আমরা বের করবো তখন সূত্র হচ্ছে কি ডি সাইন থিটা ইজ ইকুয়াল হচ্ছে আমার এন ল্যামডা, ঠিক আছে। এন হচ্ছে আমি কততম চরম চাচ্ছি সেটার উপর ডিপেন্ডেন্ট। তো এখন আমরা এখানে কি লিখতে পারি, ডি সাইন থিটা 1 ইজ ইকুয়াল হচ্ছে এন ল্যামডা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি সরাসরি থিটা বের করি, দেখো সরাসরি আমরা এটা ধরো থিটাটা বের করব, ডি সাইন থিটা। তো এখান থেকে যদি আমার থিটা আসে, থিটা হবে আমার সাইন ইনভার্স এন ল্যামডা বাই ডি, এটা হচ্ছে আমার থিটা। এখন দেখো আমার কি বলছে, প্রথম ও তৃতীয় চরমের মধ্যবর্তী থিটা, তাহলে থিটা 1 আমি প্রথমের জন্য বললাম, সেটা হচ্ছে সাইন ইনভার্স এনের জায়গায় আমার ভ্যালু হবে 1, আমি লিখলাম না ল্যামডা বাই ডি। দেখো ল্যামডার ভ্যালু আমি জানি, ল্যামডা আমার দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম, আর ডি এর ভ্যালু আমার দেওয়া আছে, দেখো ডি এর ভ্যালু আমরা অলরেডি বের করছি এত মিটার। তো আমরা যদি এই টার্মটা বসাই, ল্যামডা আর ডি এর ভ্যালু যদি বসাই, এখানে তোমার থিটা 1 আসবে 18.95 ডিগ্রি আসবে। আর এখানে যদি অনুরূপভাবে যদি তোমরা থিটা 2 ক্যালকুলেট করো, থিটা 2 হবে তোমার সাইন ইনভার্স, এখানে তোমরা এন ল্যামডা, দেখো তৃতীয় চরম নির্ণয় করতেছো, তার মানে 3 ল্যামডা বাই ডি, ঠিক আছে 3 ল্যামডা বাই ডি। তো এখান থেকে থিটা 2 যদি ক্যালকুলেট করো সেটা আসবে তোমার কত 77.0095 ডিগ্রি আসবে। তো আমাদের ডেল থিটা জানতে চাওয়া হয়েছে, তো আমি এই দুইটা অ্যাঙ্গেল যদি বিয়োগ করি আমার আসবে 58.0595 ডিগ্রি, ঠিক আছে। এই যে এটা থেকে এটা বাদ দিলাম আর কি। তো চলো নেক্সট ওয়ান থেকে, একদম বেসিক লেভেলের ম্যাথ, যদি তোমাদের একটু থেকে মানে বেসিক ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু ম্যাথগুলো করতে পারবা। দেখো একজন মহাকাশচারী 35 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 60 বছর পর পৃথিবীতে পঞ্জিকা মতে ফিরে এলেন। মহাশূন্যযানের বয়স তখন কত হবে? আচ্ছা এইটা হচ্ছে অনেকে কনফিউশন থাকে যে এই বছরটা কার সাপেক্ষে বলে দেওয়া। তো দেখো হ্যাঁ, এটা হচ্ছে যদি কিছু বলা না থাকে এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, ঠিক আছে। এইটা যদি কিছু বলা না থাকে এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে। আর অনেকে একটা কনফিউশনে থাকে যে আসলে কখন টি, কোনটাকে টি ধরবো কোনটাকে টি নট ধরবো। তো এখন দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যে রেফারেন্স ফ্রেমে থাকবা ওই রেফারেন্স ফ্রেমে থেকে যদি ওই রেফারেন্সের কোনো কিছু মেজারমেন্ট করো তাহলে ওটাকে তুমি নট দিয়ে প্রকাশ করবা। অর্থাৎ আমি ধরলাম এটা হচ্ছে দুইটা ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, আচ্ছা এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। তো তুমি এই ফ্রেমে অবস্থান করে এই ফ্রেমে সময় মাপতেছো, তাহলে তুমি মানে এইখানে আসো, ঠিক আছে, এইখানে আসো, এইখানকার সময় মাপতেছো, তাহলে ওটাকে তুমি টি নট দ্বারা প্রকাশ করবা। এখানে দৈর্ঘ্য মাপতেছো, ওটা এল নট, ঠিক আছে। আর তোমার যদি জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত, মানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বয়স কত, তাহলে তুমি অবশ্যই তোমার রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে অ্যান্সারটা দিবা। অর্থাৎ অন্যের রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে না, তোমার বয়স তোমার রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, বা ওই লোকটার বয়স ওই লোকটা কোন রেফারেন্স ফ্রেমে ছিল ওই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষেই বলতে হবে। মানে আমি যদি বলি যে আমার বয়স কত, ধরো আমার বয়স ধরলাম আমি 22 ইয়ার্স, তো এটা হচ্ছে আমি তো পৃথিবীর সাপেক্ষে বলতেছি, মানে আমি এই মুহূর্তে পৃথিবীতে অবস্থান করেছি বলে আমি পৃথিবীর সাপেক্ষে বলতেছি। কিন্তু ধরো অন্য গ্রহে কিন্তু আমার বয়স 22 বছর নাও হইতে পারে, অন্য কোনো বয়স হইতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে দুইটা কথা। এখন দেখো কি বলছে, 60 বছর পর পৃথিবীতে পঞ্জিমা করতে ফিরে এলেন, মহাশূন্যচারীর বয়স তখন কত? আচ্ছা যখন ও পৃথিবীতে যখন ছিল তখন ধরো ও 35 বছর বয়সে
ও চলে গেছে এখানে তোমার চলে গেছে মহাশূন্যে। এখানে আসার পর এখানে কিছু বছর কাটাইছে, ঠিক আছে। এখানে কিছু বছর কাটানোর পর মানে ও 35 বছর যে এখানে এসেছে, এখানে কিন্তু আসার পরও 35 ইয়ার ছিল শুরুতে, মানে 35 বছর বয়সে ধরো পৃথিবী থেকে এখানে আসলো জাস্ট, তো এখানে 35 ইয়ার থাকবে। তো এরপর হচ্ছে কি ও ফিরে এসেছে পৃথিবীর সাপেক্ষে, ফিরে এসেছে 60 বছর বয়সে। এটা কিন্তু ওর রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে না, এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে 60 ইয়ার বছর পর ফিরে এসেছে। তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে এর বর্তমান বয়স হচ্ছে এ রেফারেন্স ফ্রেমের সময়টা কাটিয়েছে, তাহলে এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কত বছর কাটাইছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তোমরা নর্মালি সূত্র জানো, টি ইজ ইকুয়াল হচ্ছে টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে আমার এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে টি নটটা লাগবে, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার টি, কারণ এটা হচ্ছে ভিন্ন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। তো এখান থেকে আমার টি নট হচ্ছে টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমার টি নট হচ্ছে কত বলো তো, 60 ইন্টু এখানে 1 মাইনাস দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি কত 1.8 ইন্টু 10⁸, আবার নিচে হচ্ছে তোমার সি আসবে 3 ইন্টু 10⁸, 10⁸ ক্যান্সেল, তাহলে 1.8 বাই 3 স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেট করলে তুমি যেটা পাবা 48 ইয়ার্স পাবা, ঠিক আছে। অর্থাৎ ও যে 60 বছর এসেছে এটা পৃথিবীর সাপেক্ষে, কিন্তু ও তো ছিল এই মহাশূন্যে, তাহলে মহাশূন্যে ও নিজের ফ্রেমের সাপেক্ষে ও 48 বছর কাটিয়েছে, তাহলে ওর বয়সটা হবে ও যে রেফারেন্স ফ্রেমে ছিল সেই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে টোটালটা, অর্থাৎ টোটাল এজটা কত আসতেছে 48 আর 35 যদি আমরা প্লাস করি 83 ইয়ার্স, ঠিক আছে। আশা করি তোমাদের ভাই ম্যাথটা বুঝেছো। চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। দেখো কি বলছে এখানে, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার ও 1.5 কুলম্ব চার্জ বিশিষ্ট 70টি গোলাকার বৃষ্টির ফোঁটাকে একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করা হলে বড় ফোঁটাটির বিভব কত? এটা একদম বেসিক ম্যাথ। দেখো সেটা হচ্ছে, ধরো আমরা ধরলাম এভাবে তোমার 70টা ছোট ছোট ফোঁটা আছে যাদের প্রত্যেকটার আয়তন সমান। তো এদের ব্যাস যেটা দেওয়া আছে আমরা ধরলাম এই ব্যাসটা হচ্ছে R1 হচ্ছে আমাদের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে চার্জ যেটা Q1 এই যে 1.5 কুলম্ব, ঠিক আছে 1.5 কুলম্ব, 70টা গোলক, ঠিক আছে 70টা গোলক একত্র করছে, এই জিনিসগুলোকে একত্র করার পর একটা বড় গোলকে পরিণত করছে, বড় বৃষ্টির ফোঁটা। তো এটার আয়তনটাকে আমরা ধরলাম, আচ্ছা পরিণত করা হলো কিছু দেওয়া নেই এটা, ঠিক আছে। তাহলে এখন দেখো এইটার Q2 কত হবে, Q2 হবে NQ, ঠিক আছে NQ1, NQ1 মানে এখানকার এই গোলকটার টোটাল চার্জ হবে যতগুলো চার্জ আমরা যোগ করছি, কারণ চার্জ হচ্ছে তোমার একটা কী রাশি বলো তো, স্কেলার রাশি, আর চার্জ স্কেলার রাশি হলে স্কেলার রাশিগুলো তোমার নর্মালি হচ্ছে বীজগাণিতিক যোগ করা হয়, ঠিক আছে। তো NQ অর্থাৎ ৭০টা কত মানের চার্জ আছে বলো তো, ৭০টা 1.5 কুলম্ব মানে চার্জ আছে, তাহলে আলটিমেটলি আমার এত কুলম্ব চার্জ আমি পাবো। আর এখানে যে আয়তনটা আছে এই আয়তনটা, আচ্ছা আমরা যেহেতু ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করব, তাহলে এই আয়তনটাকে আমরা ধরলাম আচ্ছা এক্স দ্বারা প্রকাশ করি, ঠিক আছে এক্স দ্বারা প্রকাশ করি। এই আয়তনটা যদি আমার এক্স হয়, আর আচ্ছা আচ্ছা ভিএল, ঠিক আছে আচ্ছা ধরো ভিএল, ধরো এই আয়তনটা যদি তোমার কি হয় বলো তো ভিএল হয়, এটা কি হবে, আর এর টাকা যদি তোমার এটা হচ্ছে ভিএল ড্যাশ হয়, ঠিক আছে ভিএল ড্যাশ যদি হয় এটা হচ্ছে এন ভিএল ড্যাশ। আচ্ছা এখানে এক্স দ্বারা প্রকাশ করো তো, আচ্ছা আমরা ভোল্টেজকে ভি দ্বারা এখানে প্রকাশ করবো আর আয়তনটাকে এক্স, এটার আমরা আয়তন ধরলাম এক্স, ঠিক আছে এক্স হচ্ছে আয়তন, আর এটার যদি আয়তনটা হয় তাহলে এটার আয়তনটা কি হবে, এটার আয়তন যদি বড় হাতে ধরো এক্স দিলাম, এটা হচ্ছে যতগুলো আমরা যোগ করেছি তাদের আয়তনের সামেশন, 70টা আমরা এক্স আয়তনের ছোট গোলক একত্রিত করে বড় একটা গোলকে পরিণত করছি, তাহলে এখানে তোমার যেটা থাকবে 70x, ঠিক আছে এক্স ইজিক্যাল হচ্ছে 70x আয়তন। তো এখন দেখো এই বড় গোলকটার আমরা ব্যাসার্ধ নির্ণয় করবো, যেটা হচ্ছে 4/3 পাই, আমরা ধরলাম এটা হচ্ছে R2, ঠিক আছে এই ব্যাসার্ধটা হচ্ছে আমার R2 ব্যাসার্ধ, পাই আর কিউব ইকুয়াল 70 ইন্টু এটা হচ্ছে 4/3 পাই R1 কিউব। তো এখানে 4/3 পাই ক্যান্সেল। তো এখান থেকে দেখো তো R2 বড় গোলকের যে ব্যাসার্ধটা আছে এটা কি আসতেছে, এরকম আসতেছে না, দেখো তো 70 ইন্টু 1/3 ইন্টু R1, এই যে একটা রিলেশন, ঠিক আছে। এখন দেখো
আমাদের এই গোলকটার বিভব জানতে চাইছে, তো বিভব হচ্ছে কি বলতো 1/4 পাই এপসাইলন নট, যদি শূন্য মাধ্যমে আমরা বিবেচনা করি 1/4 পাই এপসাইলন নট, কোন মাধ্যমে বলছে, আচ্ছা শূন্য মাধ্যমে ধরে নিব কারণ কোনো মাধ্যম আমাদের উল্লেখ করে নাই, ইন্টু Q2/R2, এই বড় গোলকটার বিভব এটা। এখন 1/4 এপসাইলন নট তো থাকলোই, 1/4 এপসাইলন নট ইন্টু Q2 হচ্ছে কত দেখো, Q2 হচ্ছে 77 ইন্টু 1.5, কারণ হচ্ছে NQ1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 70 ইন্টু 1.5 বাই নিচে হচ্ছে R2 হচ্ছে দেখো 77-এর উপর 1/3 ইন্টু R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার, যেটা হচ্ছে 8 ইন্টু 10⁻² মিটারে কনভার্ট করলাম। তো এত কি বলতো ভোল্ট, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তোমার কত আসবে, এটা হচ্ছে 2.86 ইন্টু 10⁻12 ভোল্ট, ঠিক আছে, এই যে এটা ক্যালকুলেট করলে এটা পাবা। এখানে হচ্ছে তোমার ওয়ানটা মিসিং গেছে, এই যে এটা পাবা। তো হচ্ছে একদম আমরা লাস্ট ম্যাথে চলে এসেছি, আমাদের লাস্টের ম্যাথটা দেখো কি বলছে। ইয়ংয়ের দিশির পরীক্ষায় সিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 মিলিমিটার, ঠিক আছে, 0.4 মিলিমিটার। অর্থাৎ তোমরা জানো যে এভাবে যদি সিরগুলো থাকে ইয়ংয়ের দিশির পরীক্ষায়, এইটা হচ্ছে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ আমাদের কত 0.4 মিলিমিটার দেওয়া আছে, 0.4 মিলিমিটার। পর্দা থেকে আচ্ছা কি বলছে, পর্দা থেকে চির দুইটির দূরত্ব, অর্থাৎ এখানে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 1.5 মিটার, যেটা তোমরা কি দ্বারা প্রকাশ করো বলতো, ডি দ্বারা প্রকাশ করো সেটাকে। বলছে বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম, অর্থাৎ এখানে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল থাকবে, তোমরা যেটা জানো অষ্টম উজ্জ্বল ডোরা ধরলাম আমরা, অষ্টম উজ্জ্বল ডোরা হচ্ছে এখানে, অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব 6.5 মিলিমিটার দেওয়া আছে। তো তোমরা জানো ওয়াইএন, এটা যেহেতু চরম নিয়ে কথা বলছে, ওয়াইএন হচ্ছে কি জানো তোমরা বলো তো, এন ল্যামডা ডি বাই এ, ঠিক আছে, এন ল্যামডা ডি বাই এ। এখন এই জায়গায় হচ্ছে আমরা এখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করব। তো এখন এটা বলছে কি এই পরীক্ষাটা হচ্ছে তোমাদের বায়ু মাধ্যমে সংগঠিত হয়েছে, ঠিক আছে। এরপর বলছে এবার ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করলে ডোরা প্রস্থ কত হবে, মানে এই সিস্টেমটাকে যদি আমরা পানির মধ্যে স্থাপন করি সেখানে হচ্ছে আমাদের ড্রপ প্রস্থ কত হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো এখান থেকে আমাদের যদি ল্যামডা ক্যালকুলেট করতে বলে দেখো তো কী আসবে, YNA/ND এরকম না, তো YN হচ্ছে কত 6.5 ইন্টু 10⁻3, এটা হচ্ছে মিটার, এন হচ্ছে 8, এ হচ্ছে 0.4 ইন্টু 10⁻3 মিটার, এটা বাই এন হচ্ছে কত, এন হচ্ছে অষ্টম ইন্টু ডি হচ্ছে 1.5 মিটার। তো এখান থেকে তোমরা ল্যামডা ক্যালকুলেট করবা, ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা এয়ার চলে আসবে। তো এখানে ল্যামডা আসতেছে 2.167 ইন্টু 10⁻7 মিটার, এটা হচ্ছে আমার ল্যামডাটা চলে আসবে। তো এরপর কি হয়েছে বলো, এই ব্যবস্থাটাকে আমি পানিতে স্থাপন করব। তো এটা হচ্ছে আমার ল্যামডা এয়ার, তোমরা যদি বিশ্বাস করো এটা হচ্ছে ল্যামডা এয়ার। এখন আমি এই সম্পূর্ণ ব্যবস্থাটাকে পানিতে স্থাপন করলে আমার ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, কেন বলো তো ভাইয়া, তোমরা জানো মিউ ইজ প্রপোর্শন টু 1/λ, অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে এখন দেখো তো এখানে একটা আমাদের ভ্যালু দেওয়া আছে, এই যে এই ভ্যালুটা দেওয়া আছে এ মিউ ডাব্লিউ, এভাবে এটা দ্বারা কি বোঝায় ভাই, এটা দ্বারা বোঝায় বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ মিউ ডাব্লিউ বাই মিউ এ, ঠিক আছে, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। এখন এখানে আমাদের এটা হচ্ছে আবার ল্যামডার সাথে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি ল্যামডা এয়ার বাই ল্যামডা ওয়াটার। তো এখান থেকে যদি তোমরা ল্যামডা ওয়াটারটা বের করো, এখান থেকে ল্যামডা ওয়াটার বের করলে কত আসে দেখো তো কীভাবে, আচ্ছা এটার ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে আমরা এটা লিখলাম কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার মিউ এর সাথে ল্যামডাটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে 4/3 দেওয়া। তো এখান থেকে আমরা একটা জিনিস ক্যালকুলেট করতে পারবো, সেটা হচ্ছে ল্যামডা ওয়াটারটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে 3/4 ইন্টু ল্যামডা এয়ার, ঠিক আছে, এই যে ল্যামডা এয়ার তো তোমরা জানো, তাহলে তোমরা ল্যামডা ওয়াটারটা বের করতে পারবা। এখন
বলছে ডোরা প্রস্থ কত, ডোরা প্রস্থ হচ্ছে তোমাদের কি বলতো, ডোরা প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2a। তাহলে দেখো এখানে হচ্ছে তোমরা পানি মাধ্যমে ড্র প্রস্থ নির্ণয় করতেছো, অর্থাৎ তোমাকে নেওয়া লাগবে ল্যামডা ওয়াটার ডি বাই 2a। এখন তোমরা অনেকে বলবা পানি মাধ্যমে কি এইগুলা চেঞ্জ হবে না? না ভাই, এইগুলো চেঞ্জ হবে না, কারণ সিস্টেমটা যে ডিস্টেন্সটা মেনটেন করবে, আবার চির দুইটা কখনো তো পানি মাধ্যমে যে ছোটো হয়ে যাবে মানে পরিসরটা, এরকম না। চিরের দূরত্ব ঠিক থাকবে এবং চির থেকে পর্দার দূরত্বটাও ঠিক থাকবে। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসালে তোমাদের এখানে চলে আসবে 3.07 ইন্টু 10⁻⁴, ঠিক আছে, 3.047 ইন্টু 10⁻⁴ মিটার, এটা চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই যে 3.07, এখানে ভ্যালুটা এই যে এটা সম্ভবত দেওয়া যায়, ঠিক আছে, 3.07। আচ্ছা সরি, এটা বি নাম্বার, ঠিক আছে, বি। আচ্ছা, তো এই হচ্ছে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি তোমাদের পুরো এডমিশন জার্নিতে বিভিন্ন টপিকের উপর ভিডিও দিব, তারপর কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আর তোমরা সাথে থাকো, আর তোমাদের যদি ক্লাসগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ।